জামায়াতের বিরুদ্ধে এনআইডি তথ্য সংগ্রহের অভিযোগে বিএনপির মনোনয়নের বৈধতা দিতে ইসিকে চাপের অভিযোগ জামায়াতের। কমিশন নিরপেক্ষতা হারিয়েছে বলছে এনসিপি। ইসির নির্দেশনা ও মন্ত্রণালয়ের বরাদ্দের পরও ভোট কেন্দ্রের জন্য কেনা হচ্ছে না সিসিটিভি। সরকারি দপ্তরের নিষেধাজ্ঞায় বিভ্রান্তি। বয়লারের টিউব ফেটে যাওয়ায় বন্ধ দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এলপিজি সংকট কাটাতে আমদানির অনুমতি পেল বিপিসি। বিমানের ঢাকা ম্যানচেস্টার রুট বন্ধের জেরে যুক্তরাজ্যের পার্লামেন্টে আলোচনা। কারণ ব্যাখ্যা সহ পরিষেবা চালু করতে 8 আইন প্রণেতার চিঠি। এবং স্পেনের কর্ডোবা প্রদেশে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত 21 জনের মৃত্যু, আরও 25 জনের অবস্থা গুরুতর, আহত শতাধিক। স্বাগত এখন বাজারে, শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। 1936 সালে বগুড়ার গাবতলীর নিভৃত জনপদ বাগবাড়ির মুসলিম পরিবারে জন্ম নেন তিনি। শিক্ষা জীবন শেষে 1953 সালে তিনি যোগ দেন সে সময়ের পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। তার নামে গড়ে ওঠা জেড ফোর্স রণাঙ্গনে যুদ্ধ করে দুঃসাহসিকতায়। 1975 সালে 7 নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। তিনি 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে নানা কর্মসূচি দিতে তাকে স্মরণ করছে বিএনপি ও দেশের সর্বস্তরের মানুষ। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সন্ধ্যায় আগারগাঁও কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল আরও বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা জনগণের গোপনীয়তা ভঙ্গ হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতেও সিইসির প্রতি দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তাই একটি দলের পক্ষে কাজ করছে বলে অভিযোগ এনে তাদেরকে প্রত্যাহারেরও দাবি জানান তিনি। পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার, তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি। আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। মনোনয়নের বৈধতা দিতে ইসিকে চাপ দেওয়ার অভিযোগ তুলেছে জামায়াত। একই সঙ্গে ভোটকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে দলটি। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিনের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অভিযোগ করেন, এটি দলকে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে ভোটের আগে অসমতল মাঠ তৈরি করেছে সরকার। কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান
যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কেউ কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, র্যাব, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না। তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল করা এবং সেটা বুথে বাইরে থেকে তাদেরকে করতে হবে। চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা হবে না। বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। এই কমিশনের অধীনে দল নির্বাচনে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি। রোববার নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে এনসিপির অস্থায়ী কার্যালয়ে একথা বলেন তিনি। নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে সেখানে ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আজকে এবং গতকালকে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে কনফিডেন্স রাজনৈতিক দল, দেশের জনগণ এবং সবার কাছে থাকার কথা ছিল বা অর্জন করার কথা ছিল সেটা হারিয়েছে। আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন থেকে আছে নির্দেশনা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আছে বরাদ্দ, কিন্তু সরকারি দপ্তর থেকেই নোট দেয়া আছে কেনা যাবে না সিসিটিভি। এতে জেলা শিক্ষা অফিস কিংবা তৃণমূলের শিক্ষা প্রতিষ্ঠান সব পর্যায়ের কর্মকর্তা কিংবা কর্তৃপক্ষ সবাই বিভ্রান্ত হচ্ছেন। প্রশ্ন উঠেছে, নির্বাচনের বাকি যখন আর মাত্র 3 সপ্তাহ, তখন আদৌ কি সিসিটিভি সংযোজন সম্ভব? উপদেষ্টা বলছেন, এখন সরকারিভাবে কিনতে গেলে লাগবে 3 থেকে 6 মাস, তাই অন্যভাবে ব্যবস্থার চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন আজহার লিমন, ছবি তুলেছেন রিপন হোসেন। 2021 সালের 11 নভেম্বর ভোট গ্রহণ শুরুর মাত্র 10 মিনিটের মাথায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এভাবেই শুরু হয় সংঘর্ষ। আহত হন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সহ অনেকেই। সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের 5 বছর পর আমরা আবার রামপ্রসাদ চরের সেই ভোট কেন্দ্রটিতে। আমরা দেখতে চাই এই আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কতটা পরিবর্তন হলো নির্বাচন কমিশনের বিবেচনায় ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ এই প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা। মেঘনাপাড়ের 4 চালার এই 2টি টিনের ঘরই মূলত কুমিল্লা 1 আসনের 101 নম্বর ভোট কেন্দ্র রামপ্রসাদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোনো সীমানা প্রাচীর নেই, নরবরের টিনের বেড়ায় কোনো মতে ঝুলে আছে জং ধরা জানলা। এই 2টি স্কুল ঘরের 2 বারান্দায় লাগানো আছে 2টি সিসিটিভি ক্যামেরা, কিন্তু তা সচল নয়। এটার মাধ্যমে আগে আমরা দেখতাম আর কি, এখন আমার লগইন চাই, লগইন দিলে এখন আমার মোবাইল নাম্বারটা আমার দিলে পাসওয়ার্ড আর আমাদের কাছে নেই। এই স্কুলের প্রধান শিক্ষিকা তানজিনা শারমিন জানাচ্ছিলেন, 2024 সালের 9 জানুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে এই সিসিটিভি ক্যামেরা তাদের লাগাতে হয়েছিল একদিনের নোটিশে স্কুলের জমানো ফান্ড ব্যবহার করে। কারণ কেন্দ্র থেকে জরুরি ভিত্তিতে এটি করার নির্দেশ এসেছিল, যেভাবে এবার কোনো নির্দেশনা আসেনি। এবার যে নির্দেশনটা যেটা জানি যে এটা অফিস থেকে, এখন আমাদের অফিস কিনা বা নির্বাচন অফিস কিনা জানি যে প্রতিটা কেন্দ্রে আপনার সিসি ক্যামেরা লাগাতে হবে। নামে মাত্র হলেও আগের আমলে লাগানো কিছু সিসিটিভি কিছু ভোট কেন্দ্রে তবু আছে, কিন্তু শিবপুর উপজেলার এই ভরতের কান্দ্রি সরকারি প্রাথমিক স্কুলে সেটিও নেই। ভোট ডাকাত ধরার এই সহজলভ্য যন্ত্রটির সঙ্গে নেই সীমানা প্রাচীরক। একইভাবে সিসিটিভি নেই সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র কুমিল্লা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়েও। এবং এভাবে একই চিত্র দেখা গেছে অধিকাংশ ভোট কেন্দ্রে। সবাই জানেন বরাদ্দ আছে কিংবা আসবে, কিন্তু আসেনি। আমি যতটুকু জেনেছি প্রত্যেকটা ভোট কেন্দ্রের জন্যই সংস্কারের জন্য সরকার কিছু বরাদ্দ দিয়েছে। সিসি ক্যামেরা মাস্ট, এছাড়া তো লোকজন ধরা যাবে না, তাদের উপরেই নির্ভর করে। নরসিংদী জেলার এই নির্বাচন কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম, এই জেলার কতটি স্কুলের সিসিটিভি সচল আছে। 663টা ভোট কেন্দ্রের মধ্যে 185টা কেন্দ্রে সিসিটিভি রয়েছে। তো এর মধ্যে সিসিটিভি আপনারা জানেন যে সিসিটিভি রয়েছে, কিন্তু দেখা গেছে 10টা ক্যামেরার মধ্যে 5টা সচল আছে, 5টা সচল নেই। ইলেকশনের আগে কতটা বাস্তবায়ন হবে আসলে বলা মুশকিল, তবে আমরা আশাবাদী।
এটা ঠিক নির্বাচন কমিশনের দপ্তরে এ সংক্রান্ত একটি নির্দেশনা কাগজে কলমে দেখানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে পাঠানো এই বার্তায় যেসব বিষয়ে বলা হয়েছিল তার অন্যতম ভোট কেন্দ্রে সিসিটিভি সংযোজন নিশ্চিত করা। যদিও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন সিসিটিভি সংযোজন সংক্রান্ত কোনো সরকারি নির্দেশনা তারা পাননি। ওখানে একটু সমস্যা আছে, সেটা হলো যে আমরা তো লিখছিলাম টাকার জন্য, মেরামতের জন্য, মেরামতের টাকা সবগুলো দিয়েছে, দেওয়ার পরে ওখানে আবার লিখে দিয়েছে যে সিসি ক্যামেরার জন্য টাকা খরচ করা যাবে না। এই অস্পষ্টতা কেন প্রশ্ন করেছিলাম পরিবেশ উপদেষ্টাকে। আমরা যদি সরকারি পর্যায়ে কিনতে যাই তাহলে এটা 3 থেকে 6 মাসের আগে এই জিনিসটা হবে না, ফলে এটা স্থানীয় পর্যায়ের ওরাই যদি কিনে ফেলে তাহলে আমরা অ্যাটলিস্ট 90% কাভারেজ দিয়ে দিতে পারবো। এটা গড়িমসির ব্যাপার না, এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেটা ফলো করতে হবে সেটা ফলো করে আসার ব্যাপার। বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতা আর নথিগত নির্দেশনার পার্থক্য সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। 1.5 বছর সময় পেয়ে নির্বাচনের ঘাটতি রাখবেন কেন আপনি? তাহলে এটা আপনার অদক্ষতা এবং আপনি নিজে পারছেন না বিধায়, তো না পারলে পদে থাকেন কেন? যদি এই ক্যামেরার কারণে যদি নিরাপত্তা বলেন, ভোট কারচুপি বলেন, এই সকল ক্ষেত্রে যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে তো কেউ আপনাকে ছাড়বে না। সারা দেশের 42,761টি ভোট কেন্দ্রকে যেভাবে লাল, হলুদ ও সবুজ শ্রেণীতে ভাগ করেছে নির্বাচন কমিশন, সেখানে দেখা গেছে প্রায় 9,000 ভোট কেন্দ্র সীমান্ত অঞ্চল, দুর্গম এলাকা এবং রাজনৈতিক সংঘাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হলুদ চিহ্নিত অর্থাৎ ঝুঁকিপূর্ণ আছে আরও 16,000-এর বেশি ভোট কেন্দ্র। নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তেও যেভাবে এসব ভোট কেন্দ্রকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় আনা যাচ্ছে না, সেখানে নির্বাচনটি আসলে কেমন হতে যাচ্ছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আজহার লিমন, এখন ঢাকা। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রোববার সকালে কেন্দ্রটির প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় 125 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় দ্বিতীয় ও তৃতীয় ইউনিট। এর মধ্য দিয়ে কেন্দ্রটির 3টি ইউনিটের উৎপাদনই বন্ধ হলো। দ্বিতীয় ইউনিটটি 2020 সালে এবং তৃতীয়টি গেল নভেম্বরের 1 তারিখে বন্ধ হয়ে যায়। রোববার সকাল থেকে প্রথম ইউনিটের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিককে জানান, বয়লার ঠান্ডা হলে মেরামতের কাজ শুরু হবে, তবে কবে নাগাদ আবার উৎপাদন শুরু হবে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান কর্মকর্তারা। দেশে চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। G2G ভিত্তিতে এলপিজি আমদানির জন্য রোববার রাতে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল্লাহ আহসানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। এর পরপরই G2G ও সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি আনার উদ্যোগ নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে দেশে এলপিজির সংকট দেখা দিলে আমদানির অনুমতি চেয়ে গেল 10 জানুয়ারি বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়েছিল বিপিসি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাটিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হলো। ম্যানচেস্টার সিলেট রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধের সিদ্ধান্তকে ঘিরে শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই নয়, আলোড়ন সৃষ্টি হয়েছে ব্রিটেনের রাজনীতিতেও। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে 8 ব্রিটিশ এমপি বিমান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। এতে রুটের বর্তমান অবস্থা নিশ্চিত করা, স্থগিতের পেছনে আসল কারণ ব্যাখ্যা করা সহ পরিষেবা পুনরায় সচল করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতে চাওয়া হয়েছে। যুক্তরাজ্য থেকে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। ম্যানচেস্টার সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্রিটেনের রাজনীতিতে ঝড় বইছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্টের 8 জন ব্রিটিশ এমপি একজোট হয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলটিমেটাম দিয়েছেন। ব্রিটিশ রাজনীতিতে এমন হস্তক্ষেপ বিরল ঘটনা।
Since the cancellation has been on the agenda, obviously there's a huge reaction and response from the community saying they're not happy with this and actually they need more flights, not less. So I will do my best to find out and obviously work with my colleagues as well in the cross-party group in Bangladesh. ম্যানচেস্টারের ফ্লাইটটি কন্টিনিউ করবে, এটা নিয়ে কিছুদিন পর পর ফ্লাইট বন্ধ হচ্ছে, এই সংবাদ আমরা শুনতে চাই। এটা কন্টিনিউ হবে, যেভাবেই হোক সরকার সেটা ম্যানেজ করবে। দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে 2019 সালের অক্টোবর থেকে ম্যানচেস্টার সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু হয়। বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই গন্তব্যে আগে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালিত হতো। তবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত এ রুটে বিমানের সরাসরি ফ্লাইট বন্ধের ঘোষণা ম্যানচেস্টার ও আশপাশের প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তায় ফেলেছে। বিশেষ করে বয়স্ক মানুষদের কথা চিন্তা করে এই ফ্লাইটটি চালু রাখা। ম্যানচেস্টার, ওল্ডহাম, বার্মিংহাম সবারই খুব সহজভাবে তারা সেই এয়ারপোর্টটি ব্যবহার করে বাংলাদেশে যেতে পারতেন। অনেক সময় চলে যায় আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে লন্ডনে এসে ফ্লাইট করাটা অনেক টাফ হয়ে যায়। আগে যেরকম ছিল সেভাবে বজায় থাকুক এবং এটার একটা দ্রুত সমাধান সুন্দরভাবে যেন হয়। 1 ফেব্রুয়ারির সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির উদ্বেগ তত বাড়ছে। সবার দৃষ্টি এখন বাংলাদেশ বিমানের সিদ্ধান্তের দিকে। বিমান বাংলাদেশ কি বিশ্বস্ত যাত্রীদের গুরুত্ব দেবে, নাকি আভ্যন্তরীণ চাপের মুখে ঐতিহাসিক এই রুটটি স্থায়ীভাবে হারিয়ে যাবে? শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। টানা 2 দিন কর্মবিরতির পর ফের কাজে যোগ দিয়েছে সিলেটে MAG ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে নিয়ে আরও জানাতে সিলেট মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন যে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেয় হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হয়েছে কিনা? গালিব, আমি যদি এখনকার সময়ের কথা বলি তাহলে প্রায় 47 ঘন্টা তারা কিন্তু কর্মবিরতিতে ছিল ইন্টার্ন চিকিৎসকরা। এটার মূল ঘটনা হচ্ছে শুক্রবার রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। ইন্টার্ন চিকিৎসকের উপর কিন্তু একটি হামলার ঘটনা ঘটে এবং তার প্রেক্ষিতে কিন্তু শনিবার বেলা 11টা থেকেই তারা সেই কর্মবিরতি পালন করেন এবং প্রায় 2 দিন তারা কিন্তু কর্মবিরতি পালন করেছেন এবং কর্মবিরতির পরপর কালকে মিটিং হয় প্রশাসনের সাথে। সেই বৈঠকের পর কিন্তু তারা কিছুটা আশ্বস্ত হন এবং সেই আশ্বাসের ভিত্তিতে তারা আজকে কাজে যোগদান করেন। আমি যদি আপনাকে একটু পেছনের ঘটনা বলি, সেক্ষেত্রে বলতে হয় শুক্রবার রাত 12টার দিকে যে ঘটনা ঘটে সেটার প্রেক্ষিতে শনিবার কিন্তু বেলা 12টার দিকে একটি বৈঠক হয়। সেই বৈঠকে নিরাপত্তা জোরদারের বিষয়ে কিছুটা কথাবার্তা চললেও সেটাতে আশ্বস্ত হতে পারেন ইন্টার্ন চিকিৎসকরা। তার পরবর্তীতে গতকাল কিন্তু অর্থাৎ রোববার বেলা 12টায় আবারও ফের বৈঠক বসে এবং সেই বৈঠকেও কিন্তু আলোচনা হয় নিরাপত্তা জোরদার সহ তাদের 8টি দফা দাবি ছিল। সেই 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন আশ্বাস দেন এখানের কর্তৃপক্ষ। সেই কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতেই কিন্তু তারা আজকে কাজে ফিরেছেন এবং তাদের যে দাবিগুলো ছিল সেটুকু যদি আমি বলি, সেটি হচ্ছে যে প্রত্যেকটি ইউনিটে, প্রত্যেকটি ওয়ার্ডে যেন নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে বেশি জোরদার করা হয় এবং বিশেষ করে আনসারদেরকে নিয়োগের ক্ষেত্রে আনসারদেরকে যেন স্পর্শকাতর জায়গাগুলোতে বেশিরভাগ নিয়োগ দেওয়া হয়, যেমন গাইনি ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড এবং জরুরি বিভাগ এবং এর পাশাপাশি যদি বলি ভর্তি যেখানে হয় সেখানে যেন আনসারদেরকে খুব বেশি পরিমাণ তাদেরকে নিযুক্ত করা হয়, এমন কিছু দাবি ছিল তাদের। এবং আমি যদি বলি আসলে তাদের দাবি দেওয়া নিয়ে প্রশাসন এবং এখানকার কর্তৃপক্ষ বেশ সচেতনভাবে তারা কাজ করেছেন এবং টানা প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়েছে কালকে। তার ভিত্তিতেই কিন্তু তাদের দাবি দেওয়ার ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন আশ্বাস দিয়েছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা এখানে কাজ করছেন। জানিয়ে রাখা ভালো, এখানে প্রায় 5 শতাধিক ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তারা আজকে কাজে ফেরায় কিছুটা এখানে কর্মচাঞ্চল্য এসেছে এবং বিশেষ করে সাধারণ রোগীরা কিন্তু অনেকটাই আশ্বস্ত হয়েছেন। তো গালিব, এই ছিল সিলেটের MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের সর্বশেষ। কর্মবিরতি প্রত্যাহার করায় কিছুটা স্বাভাবিক হয়েছে সিলেট মেডিকেলের কার্যক্রম, সে খবরই জানাচ্ছিলেন সন্দীপন শুভ। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন এখন বাজার। হিমালয় কন্যা পঞ্চগড়ে বরাবরই শীতের তীব্রতা বেশি। মাঘের শীতে জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের সাথে লড়াই করে ভাত কাপড়ের সংগ্রাম করছেন নিম্ন আয়ের মানুষেরা। গরম কাপড়ের
অভাবে কষ্টে রাত কাটছেন অনেকেই। লুৎফর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। অগ্রহায়ণে নতুন ধানের ঘ্রাণ শেষ হওয়ার আগেই হিমালয় কন্যা সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসে শীত। কুয়াশা ঢাকা পথঘাট, বয়ে চলা উত্তরের হাওয়া, জবুথবু জীবন এই শীতকালে। উত্তরের শীত আসে দুর্যোগ হয়ে, শুভ্র জনপদে নেমে আসে নিস্তব্ধতা, আর সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। ভোরের জনপদে যখন মানুষ লেপকাথার উষ্ণতায় আশ্রয় নেয়, তখন দুমুঠো ভাতের সন্ধানে বেরিয়ে পড়েন অনেকেই। বরফ ঠান্ডা নদীর পানিতে নেমে বালু পাথর সংগ্রহের কঠিন লড়াই চলে তাদের। শীতে আর শুধু আমরা ঘন ঘন ডাঙা উঠি, আবার আগুনে শরীর হিট করে তারপর আমরা পানিতে নামে কাজ করি। মনে করো তো 6টা লাভি, 6টা হাতে 4টা পর্যন্ত এইভাবে কাজ করিবা লাগে ঠান্ডার। দৈনিক আয় নির্ভর মানুষের এই লড়াই প্রকৃতির সাথে নিত্যদিনের। পৌষ আর মাঘ এলেই বেকার সময় পার করেন অসংখ্য মানুষ। এ সময় জমে ওঠে শাকসবজির আবাদ। কুয়াশা ভেদ করে মাঠে নেমে ঘাম ঝরান প্রান্তিক কৃষকরাও। এখানে বসে থাকি আর বাসায় যাই, কাম কাজ নাই, কি করে খাবো? মানুষ কাজ কাম নাই, ছেলে মেয়ে নাই, এভাবে ইট পাথর ভাঙে খাই। এই কুয়াশাটা কয়েকদিন থেকে শুরু হচ্ছে, কিন্তু থাকা যায় না, আর কাজ কাম তো একবারে বন্ধ। এই রোদে কি, বৃষ্টি কি, ঝড়ে কি, আর কুয়াশায় কি আমাদেরকে কৃষি বাড়ি আসতে হবে, যা হাল টাল দিতে হয়, ওষুধ দিতে হয়। অসহায় মানুষের ভরসা খড়কুটোর আগুন। সরকারি সহায়তা পৌঁছায় না অনেক ঘরেই, তাই পুরনো কাপড়ের দোকানগুলোতে বাড়ছে মানুষের ভিড়। এদিকে শৈত্যপ্রবাহ বাড়ায়, সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগও। হাসপাতালেও বাড়ছে বাড়তি চাপ। বেশি সমর্থন নাই আমাদের যে দামি দামি সুইটার কিনবো। বড় বড় মার্কেটে যায় নতুন জামা কাপড় কিনতে পারি না, অনেক টাকা লাগে। তাই আমরা এখান থেকে কম দামের মধ্যে অনেক ভালো জিনিস পাওয়া যায়, এখান থেকে আমরা কিনে নিই। আমাদের এলাকাতে এখন প্রচুর ঠান্ডা, এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকা খুব মুশকিল হয়ে গেছে। এখন বাচ্চা নিয়ে এখানে এই হসপিটালে দৌড়াদৌড়ি করতে জানা গেছে, আমাদের খুব কষ্ট হয়। জেলায় সরকারিভাবে শীতবস্ত্র এসেছে মাত্র 16,000। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসনের। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমরা 30 লাখ টাকা পেয়েছিলাম নগদ টাকা, এবং সেই টাকা দিয়ে 8,640 পিস আমরা কম্বল কিনেছি। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও 7,500 কম্বল পাওয়া গেছে। সীমান্ত এই জেলায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পৌষ ও মাঘের এই 2 মাসে পঞ্চগড়কে দুর্যোগ এলাকা ঘোষণা করে বিশেষ সহায়তার দাবি স্থানীয়দের। এখন পঞ্চগড়। অন্যান্য বছরের তুলনায় এবছর শীতের মৌসুমে নারায়ণগঞ্জে অনেকটা বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এ নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ নগরীর বড় পাইকারি বাজার কাঁচামালের আড়ত দিগু বাবুর বাজার থেকে যুক্ত হচ্ছেন ইমরান আলী সজীব। সজীব, জানাবেন যে কেন এই বাড়তি দাম, প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত? আমরা সবজির যে দরদামের বিষয়ে জানতে পেরেছি, অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর নারায়ণগঞ্জে কিন্তু সবজির দাম অন্যান্য বছরের তুলনায় খানিকটা বেশি। তো এই যে দামের যে বেশি, এই বেশির বিষয়ে এখানকার যে পাইকাররা রয়েছেন তারা বলছেন যে কৃষক এবার পরিমিত। নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলের পাইকাররা এসে ভোর থেকে তারা সব ধরনের সবজি কিনে নিয়ে যায় স্থানীয় বাজারগুলিতে বিক্রি করার জন্য। তো আজকের বাজারে কিছু সবজির দাম যদি জানাতে চাই, সেটি সবচেয়ে বেশি যে সবজিটি বেশি দামে বিক্রি হচ্ছে সেটি হচ্ছে লাউ। প্রতি পিস লাউ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 90। দাম যদি জানাতে চাই, সেটি সবচেয়ে বেশি যে সবজিটি বেশি দামে বিক্রি হচ্ছে সেটি হচ্ছে লাউ। প্রতি পিস লাউ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা। আপনার গাজর বিক্রি হচ্ছে 130 টাকা পাল্লায়, শালগম বিক্রি হচ্ছে 150 টাকা, এবং পেঁপে বিক্রি হচ্ছে 120 টাকা পাল্লায়। তো এই যে বাড়তি যে দাম রয়েছে অন্যান্য বছরের তুলনায় এই বছর যে বাড়তি দাম রয়েছে, সেই দামের বিষয়ে ক্রেতারা কিন্তু খানিকটা চাপা ক্ষোভই তাদের ভিতরে বিরাজ করছে, এবং তারা বলছেন যে প্রশাসনের এই কাঙ্ক্ষিত যে মনিটরিং, বাজার মনিটরিং, সেই মনিটরিংটি না থাকার কারণে এই যে বাজারের যে বাড়তি দাম সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ভোক্তা অধিকার সহ অন্যান্য যে দপ্তরগুলো আছে তারা বলছে তারা নিয়মিতই বাজার মনিটরিং করে, তবে
যে বিষয়টি পক্ষ থেকে বলা হচ্ছে ভোক্তা অধিকার সহ অন্যান্য যে দপ্তরগুলো আছে তারা বলছে তারা নিয়মিতই বাজার মনিটরিং করে, তবে যে বিষয়টি বলেছিল বিক্রেতারা কমতে পারছে না। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে সবজির দরদামের সর্বশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন ইমরান আলী সজীব। মহাসড়কের সংজ্ঞা স্পষ্ট, এখানে ধীর গতির কিংবা স্থানীয় যান চলাচলের কোনো সুযোগ নেই। অথচ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র সম্পূর্ণ বিপরীত। প্রতিযোগিতা দিয়ে চলছে 3 হুইলার, উল্টো পথেও ছুটছে মহাসড়কের নিষিদ্ধ এ যান। অভিযোগ রয়েছে টোকেন মানি দিয়েই সড়কে উঠছেন তারা। এদিকে পুলিশ বলছে যাত্রী ও চালকদের সহযোগিতা ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো কঠিন। আরও জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। চলাচলের জন্য মহাসড়ক যেখানে দ্রুত ও নিরাপদ হওয়ার কথা, সেখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী বাস ট্রাকের পাশেই চলছে 3 চাকার মিশুক ও সিএনজি চালিত অটোরিকশা। ফিডার রোড ও বাজার এলাকায় কোনো সংকেত বা লেন ছাড়াই হঠাৎ এসব যান ঢুকে পড়ায় নিয়ন্ত্রণ হারাচ্ছে বড় গাড়ি। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, মহাসড়ক পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। 100টা দুর্ঘটনা, 80টা দুর্ঘটনা এই যে মারুতি অটোরিক্সা, এই যে ন্যাশনাল হাই রোড, এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র, অথচ এগুলোর ভিতরে উন্মুক্তভাবে চলতেছে। কোনো নিয়মকরণ, কোনো আইন, কোনো কিছু মানে না। অটোগুলো উল্টা, সিএনজিগুলো অটো, সিএনজি উল্টা না আসুক, দুর্ঘটনা হইব না। এবারে ডেলি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির দুর্ঘটনা হয়, এখানে প্রচুর হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সার্ভিস লেন না থাকার দোহাই দিয়ে অবাধে চলছে নিষিদ্ধ 3 হুইলার। আর দ্রুতগামী যানবাহন গন্তব্যে চলার পথে এসব ছোট যানবাহনকে বাঁচাতে গিয়ে ঘটছে বড় বড় দুর্ঘটনা। অভিযোগ আছে ঘাটে ঘাটে চাঁদা দিয়েই চলছে এই অবৈধ ব্যবস্থা। প্রশ্ন উঠেছে কারা নিচ্ছে এই চাঁদা, কার প্রশ্রয়ী বা মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝে মধ্যে নেয় পুলিশ, একটা চাঁদা ধরে ওনারা 2600 টাকা জরিমানা করে আইনে, কিন্তু এইসব গাড়ি আইন দেওয়াটা ঠিক না। রিক্সা অ্যাক্সিডেন্ট হয় না, অটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি, রিক্সা অ্যাক্সিডেন্ট কম। সম্প্রতি এই মহাসড়কে উল্টো পথে আসা অটোরিকশা রক্ষা করতে গিয়ে ঘটে বেশ কয়েকটি দুর্ঘটনা। চলতি মাসে মাত্র 10 দিনেই এই মহাসড়কে 34টি দুর্ঘটনায় প্রাণ গেছে 22 জনের। প্রতিটি দুর্ঘটনার পর একই প্রশ্ন, এর দায় কার? নিয়মিত টহল, চেকপোস্ট আর অভিযান সবই আছে কাগজে কলমে, কিন্তু বাস্তবে মহাসড়কে অবৈধ যান চলাচল থামছে না। পুলিশ কর্মকর্তারা বলছেন সড়ককে নিরাপদ করতে সবার আগে প্রয়োজন সচেতনতা ও সহযোগিতা। আমি যখন মামলা দেওয়ার পর আমি একই কাজ করছি, তাহলে আমার সমস্যা, চালক হিসাবে আমার সমস্যা, যাত্রী হিসাবে আমার সমস্যা। আমি জানি এই গাড়িটা মহাসড়কে চলা নিষিদ্ধ, আমি যাত্রী হিসেবে কেন এই গাড়িতে উঠি? আমি জানি এই গাড়িটা অবৈধ, কেন আমি এই গাড়িটা কেনা বেচা ব্যবসার সাথে আমি জড়িত? এই যে গাড়ি আমি মহাসড়কে চলতে দেয় না, এটার সাথে বিভিন্ন স্টেক হোল্ডার জড়িত আছে। আমার প্রত্যেকে যদি সচেতন হয় তাহলে এটা নিয়ন্ত্রণ সহ। পুলিশের পক্ষে শুধু একা পুলিশকে দায়িত্ব দিয়ে দিলে এটা কঠিন হবে। সংশ্লিষ্টরা বলছেন সড়ক মহাসড়ককে নিরাপদ করতে চালকদের পাশাপাশি সচেতনতা জরুরি, যাত্রীদেরও। আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতাই পারে মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। ঝালকাঠির মাঠে মাঠে এখন কুলের সমারোহ। একসময় পারিবারিক চাহিদার মধ্যেও সীমাবদ্ধ থাকলেও এখন এই ফল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ব্যাপক পরিসরে। অল্প পুঁজি, কম ঝুঁকি আর ভালো লাভের সম্ভাবনায় কুল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ঝালকাঠি থেকে আরও জানাচ্ছেন আলামিন তালুকদার। 2019 সাল থেকে ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু হয়। লাভজনক হওয়ায় ধানসহ অন্যান্য ফসলের পরিবর্তে অনেক কৃষক ঝুঁকছেন কুল চাষে। ঝালকাঠির মাটি ও আবহাওয়া কুল চাষের জন্য অত্যন্ত উপযোগী। জেলার বিভিন্ন এলাকায় এখন সবুজ বাগানে ভরে উঠেছে মাঠ। বর্তমানে জেলায় বলসুন্দরী, বাউকুল, আপেল কুল, নারিকেল কুল, থাই কুল, কাশ্মীরি কুল ও টক কুল সহ নানা জাতের কুলের চাষ হচ্ছে। কুল চাষে বিঘা প্রতি খরচ হয় প্রায় 20 থেকে 22 হাজার টাকা। বর্তমানে প্রতি কেজি কুলের পাইকারি মূল্য 70 থেকে 80 টাকা। ফলে ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। ঝালকাঠির কুলের চাহিদা শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, পাশের বিভিন্ন জেলা থেকেও পাইকাররা নিয়মিত এসে কুল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।
8 বিঘা জমির উপরে আমাদের পর্যায়ে 2টা বাগান। এখানে আমরা প্রায় 8 থেকে 10 জাতের কুল আছে। আমরা প্রথমে 1 জাতের কুল দিয়ে শুরু করছি। এলাকায় অনেক পর্যায় হইতে আছে, আমাদের দেখা দেখি তার তো কর্মসংস্থান অনেক লোক হয়েছে। এই ধরনের বড়ই আছে, তো আমরা খাওয়ার জন্য কিছু বড়ই কিনছি, নিজস্ব ঘুরতে আসছি, দেখছি দাম মোটামুটি কম আছে। আমরা খাইলাম এখানে আইসা বিষমুক্ত, দামও খুব সস্তা। বাইরে থেকে যেটা, এর থেকে আপনার বাগানে আসলে একটু ভালো কম দামে পাওয়া যায়। কুল বড়ই আছে, টক বড়ই আছে, আপেল কুল বড়ই আছে, কেজি বেশি 100 টাকা, কুল বড়ই বেশি 150 টাকা কেজি, টক বড়ই 100 টাকা, বল বড়ই বেশি 120 টাকা কেজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় প্রায় 45 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 255 মেট্রিক টন। আমাদের যুবক সমাজ এই চাষাবাদের লাভবান হওয়ায় তারা এই চাষে আগ্রহ প্রকাশ করছে এবং এটি বাণিজ্যিকভাবে বেশ এই বাগানগুলো সম্প্রসারিত হচ্ছে। আমাদের উপসহকারী কৃষি অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই বাগান সিজনের ব্যাপারে এবং বিভিন্ন বাগানগুলো যেন আরো সম্প্রসারিত হয় সে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং পরামর্শ নিয়মিত প্রদান করে যাচ্ছেন। কৃষকের আর্থিক সচ্ছলতার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ফল চাষ। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। স্পেনের কর্ডোবা প্রদেশে 2টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 21 জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণে কর্ডোবা প্রদেশের একটি এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা 6:45 এই ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্তত 100 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, যাদের মধ্যে 25 জনের অবস্থা খুবই গুরুতর। নিহতদের মধ্যে একজন ট্রেনের চালক বলে জানা গেছে। ট্রেন দুটিতে অন্তত 400 যাত্রী ছিল। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও অস্থিরতার জেরে অনিশ্চয়তায় পড়েছে ভারতের চাল রপ্তানি। ইরানে বিশেষ করে বাসমতি চালের 3 ভাগের 2 অংশ আসে ভারত থেকে। ইরানি মুদ্রার দরপতন ও ট্রাম্পের 25% শুল্ক হুমকিতে মুখ থুবড়ে পড়েছে তেহরান দিল্লির রপ্তানি বাণিজ্য। বকেয়া পরিশোধ করতে পারছে না আমদানিকারকেরা। এদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সমর্থনে জম্মু কাশ্মীরে বিক্ষোভ করেছে শত শত মানুষ। আরও জানাচ্ছেন তানভীর জনি। ইরানি মুদ্রার ব্যাপক দরপতন ও ভঙ্গুর অর্থনীতির প্রতিবাদে গেল ডিসেম্বরে আন্দোলনে নামে ইরানের ব্যবসায়ীরা। পরে তা দ্রুতই সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। এর জেরে প্রায় 1 মাস ধরে শাটডাউন চলছে দেশ জুড়ে। এই সময় ইরানের প্রায় 50% বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে চলমান আন্দোলনে ক্ষতির পরিমাণ দেশটির জিডিপির প্রায় 10%। ইরানের সাম্প্রতিক অস্থিরতায় হুমকিতে পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য, যার বড় ধাক্কা লেগেছে ভারতের চালের রপ্তানির বাজারে। ভারতের বৃহত্তম চাল আমদানিকারক দেশ ইরান। বিশেষ করে বাসমতি চালের 3 ভাগের 2 অংশ আসে ভারত থেকে। ইরানে ভারতের প্রধান রপ্তানির মধ্যে বাসমতি চাল ছাড়াও রয়েছে ওষুধ, সবজি, শুকনো ফল, বাদাম, চা সহ বিভিন্ন যন্ত্রাংশ। চলমান অভ্যন্তরীণ অস্থিরতা ও নিষেধাজ্ঞার জেরে রপ্তানি মূল্য পরিশোধ করতে পারছেন না ইরানের ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে ভারতের বাজারেও। तो सर क्या होगा तो थोड़ी सेल कम हो सकती है, बाकी जिसकी रिक्वायरमेंट है या जिसको भी बेकरी प्रोडक्ट में यूज़ करते हैं। প্রতি বছর ইরানে প্রায় 6 লাখ টন বাসমতি চাল রপ্তানি করে ভারত। বর্তমান অস্থিরতার কারণে বাসমতি চাল রপ্তানির 2000 কোটি রুপির বকেয়া আটকে আছে। চরম অনিশ্চয়তার মধ্যে ইরানের রপ্তানি বাণিজ্যে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। There has been a breakdown of communication between the Iranian importers and the exporters from India. This has resulted in huge piling of stocks at Iranian ports like Chabahar and Bandar Abbas. Even we have seen that a lot of cargoes are lying at Indian ports as well. This has led to a panic situation overall in the market. এর মধ্যে গেল সপ্তাহে ইরানের সঙ্গে বাণিজ্য করার সংশ্লিষ্ট দেশের উপর 25% শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এছাড়া খাদ্য আমদানিকারকদের নিম্নহারে বৈদেশিক মুদ্রা সরবরাহের বিধানও বন্ধ করে দেয় ইরান সরকার। আমদানি ব্যয়বহুল হয়ে পড়ায় নতুন চুক্তিতেও যেতে রাজি হচ্ছে না ব্যবসায়ীরা। This is a time where we need new markets.
With new markets, we also need to hold the share we have in the existing markets as well. And since Iran is our second largest market in the world, losing or even a small threat, a significant threat to that market share is a very concerning situation for the exporters and for the entire agriculture sector in India. এদিকে ইরানের সরকার বিরোধী আন্দোলনের মুখে গেল শনিবার ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিক্ষোভ আপাতত কমে গেলেও নিরাপত্তার কারণে বাসিন্দাদের ফিরিয়ে আনার কথা জানায় নয়াদিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। ইরান সরকার ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে ভারতের জম্মু কাশ্মীর এবং লাদাখে বিক্ষোভ করে শিয়া সম্প্রদায়ের শত শত মানুষ। খামেনির পোস্টার ও ব্যানার হাতে মিছিলে অংশ নেয় তারা। এ সময় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের নিন্দা জানায় বিক্ষোভকারীরা। তানভীর জানি, এখন বিশ্ব। আইসিই বিরোধী আন্দোলন দমাতে মিনেসোটায় সম্ভাব্য মোতায়েনের জন্য 1500 সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন। এদিকে এখনও রাস্তায় না নামলেও অঙ্গরাজ্যটির জননিরাপত্তার সহায়তায় ন্যাশনাল গার্ড প্রস্তুত আছে বলে জানিয়েছে মিনেসোটার জননিরাপত্তা বিভাগ। তবে ট্রাম্পের ক্রমাগত হুমকি ও আইসিই এজেন্টদের তৎপরতা উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রয়েছে মিনিয়াপলিসে। শনিবার অভিবাসন ইস্যুতে পাল্টাপাল্টি সংঘাতে জড়ায় এর পক্ষে বিপক্ষে সমর্থকরা। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। তীব্র শীত কিংবা রাতের অন্ধকার কোনো কিছুই ঠেকাতে পারছে না মিনেসোটার আইসিই বিরোধী আন্দোলনকারীদের। অভিবাসী এজেন্ট শহর ছাড়ো এমন প্রতিবাদী স্লোগানে মুখর মিনিয়াপলিস শহর। শনিবার অভিবাসন ইস্যুতে পাল্টাপাল্টি বিক্ষোভে রণক্ষেত্র মিনিয়াপলিসের সিটি হল এলাকা। ট্রাম্প সমর্থক ও কট্টর ডানপন্থী কর্মী জ্যাক ল্যাংয়ের ডাকে মার্চ এগেইনস্ট মিনেসোটা ফ্রড ব্যানারে অভিবাসন বিরোধী নীতির পক্ষে সিটি হলের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় বিপরীত দিক থেকে আইসিই বিরোধী বিক্ষোভকারীরা তাদেরকে ঘিরে ফেললে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয় জ্যাক ল্যাংকে। আলোচিত ক্যাপিটল হিলে হামলার ঘটনায় দোষী সাব্যস্তদের একজন ল্যাং, যাকে সম্প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত শান্তিপূর্ণ আন্দোলনে গ্রেপ্তার ও ধরপাকড় না চালানোর নির্দেশনা দিয়েছেন। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটি মেনে চলতে কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে মিনিয়াপলিসের বাসিন্দারা। অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের নামে মিনেসোটায় অন্তত 3000 আইসিই এজেন্ট নিয়োগ দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এছাড়াও বৃহস্পতিবার বিশেষ আইন জারি করে অঙ্গরাজ্যটিতে সেনা পাঠানোর হুঁশিয়ারিও দেয়া হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বিপিএলে খাবারের দাম নিয়ে মুখোমুখি অবস্থানে দর্শক ও দোকান মালিকরা। দর্শকদের দাবি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে তাদের, যদিও দোকানদাররা বলছেন নির্ধারিত মূল্য তালিকা থেকেও কম দামে খাবার বিক্রি করছেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। বিপিএলের দ্বাদশ আসরে ঢাকা পর্বে প্রায় প্রতিদিনই দেখা গেছে উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি। প্রিয় দলকে গলা ফাটিয়ে সমর্থন দিতে দূর দূরান্ত থেকে স্টেডিয়ামে এলেও দর্শকরাই যেন প্রহসনের শিকার। স্টেডিয়ামে খাবারের বাড়তি দামের অভিযোগ পুরনো। গত বিপিএলে স্টেডিয়ামে খাবারের দাম নিয়ন্ত্রণে বিসিবি থেকে ছিল কড়া নির্দেশনা, তবে এবার যেন দেখা গেল পুরনো চিত্রই। বিসিবি থেকে নির্ধারিত মূল্য তালিকা দেওয়া হলেও খাবারের অতিরিক্ত দামের অভিযোগ দর্শকদের মুখে মুখে। পানির মূল্যটা সবথেকে একটু বেশি আর কি, খাবারের মূল্যের ভিতরে পানির দামটা বেশি। পুরো একটা বটল 100 টাকা নেয় আর কি, এটা প্রাইসটা অ্যাকচুয়ালি অনেক বেশি। বাচ্চা আসলে দেখা যায় অনেক সময় বাচ্চার খাবার নিয়ে আসতে হয়, যেটা আমরা স্টেডিয়ামে পাই না, এগুলো তো আমাদের আনতেও দেয় না। আবার স্টেডিয়ামে যেটা পাই সেটা হচ্ছে প্রাইসটা অনেক বেশি থাকে। 10 টাকায় এক গ্লাস পানি কিনে কেন খেতে হবে আমাদের? 40 টাকার বোতল 80 টাকার বোতল 50 টাকা। 1 লিটার পানি আমাদের কেন 100 টাকাতে কিনে খেতে হবে? স্টেডিয়ামের ভিতরে একটু দাম বেশি থাকবে, কিন্তু অতিরিক্ত দাম নিচ্ছে, এটার জন্য খুবই 10 টাকার জিনিস 20 টাকা নিতেছে। একটা চিপ, এক প্যাকেট চিপ সাধারণত 10 টাকা, ওটা স্টেডিয়াম হিসেবে 15 টাকা নেই, কিন্তু নিতেছে 20 টাকা ভাই। অবশ্য খাবারের অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন দোকানদাররা। ক্ষেত্রবিশেষে স্বাভাবিক মূল্যের চেয়েও কম দামে খাবার বিক্রির কথা জানিয়েছেন তারা। চিকেন ফ্রাই বার্গার 150, এটা 100 করে, পিৎজা 150। রেট সবগুলোর মানে বাইরের যে রেট সে রেট সেম রেটই, কিন্তু জিনিসগুলো অনেক ফ্রেশ ভালো আজকে। দর্শকের তো চাহিদা কম, দর্শক কম,
এই জন্য আমরা বিসিবি যে রেট দিছি এই রেট থেকে আরো কম রেটে বিক্রি করতেছি। এখানে যেগুলো প্রোডাক্ট আছে বুঝছেন, আপনার বিসিবিতে যে নির্ধারিত রেটটা আছে এটার আপনার অনেক কমে বিক্রি করছি। আমাদের যে খরচটা এই খরচটা তো দিতে হবে, তাই না? আমরা যেহেতু চট্টগ্রাম থেকে আসছি তাহলে আমাদের একটা খরচ আছে, আমরা এখানে থাকতেছি ওই অনুযায়ী আমাদের একটা খরচ আছে, ওইটা তো চালাইতে হবে, তাই না? এ বিষয়ে বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান সানিয়ান তানিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন বা মেসেজের উত্তর দেননি। খেলার মাঠের প্রাণ কিন্তু দর্শকরাই, বলা হয় ক্রিকেটের দ্বাদশ ব্যক্তি সমর্থকরা, কিন্তু সেই বড় স্টেক হোল্ডারদের কথা ভেবে বিসিবিকে খাবারের দাম আরেকটু কমিয়ে রাখতে পারে না? এক্ষেত্রে কিন্তু যা দেখার দেখতে হবে বিসিবিকেই। মিরপুর থেকে আসাদুজ্জামান লিটন, এখন। শিরোনামগুলো আরও একবার। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ, দিনভর নানা কর্মসূচি। জামাতের বিরুদ্ধে এনআইডি তথ্য সংগ্রহের অভিযোগ বিএনপির, মনোনয়নের বৈধতা দিতে ইসুকে চাপের অভিযোগ জামায়াতের, কমিশন নিরপেক্ষতা হারিয়েছে বলছে এনসিপি। ইসির নির্দেশনা ও মন্ত্রণালয়ের বরাদ্দের পরও ভোট কেন্দ্রের জন্য কেনা হচ্ছে না সিসিটিভি, সরকারি দপ্তরের নিষেধাজ্ঞায় বিভ্রান্তি। বয়লারের টিউব ফেটে যাওয়ায় বন্ধ দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, এলপিজি সংকট কাটাতে আমদানির অনুমতি পেল ডিপিসি। বিমানে ঢাকা ম্যানচেস্টার রুট বন্ধের জেরে যুক্তরাজ্যের পার্লামেন্টে আলোচনা, কারণ ব্যাখ্যা সহ পরিষেবা চালু করতে ৮ আইন প্রণেতার চিঠি। এবং স্পেনের কর্ডোবা প্রদেশে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জনের মৃত্যু, আরও ২৫ জনের অবস্থা গুরুতর, আহত শতাধিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।